আমরা মুখোমুখি হলাম, হাওড়ার হালচাল মুখোমুখি হলো ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন আধিকারিক বরুণ কুমার বারিকদারের সাথে। বরুণ কুমার বারিকদার, বরুণবাবু দীর্ঘদিন ভারতের বিভিন্ন যুদ্ধ জাহাজে আধিকারিক হিসেবে ডিউটি করেছেন, প্রচুর অভিজ্ঞতা আছে তার ঝুলিতে, এবং আন্তর্জাতিক রাজনীতি নিয়ে, যে জিওপলিটিক্স নিয়ে তিনি সুবিশাল জ্ঞান রাখেন। তা বরুণবাবুর কাছ থেকে আমরা জেনে নেব যে আজকে একটু ইন্টারন্যাশনাল জিওপলিটিক্স নিয়ে আলোচনাটা আমরা করব, যে বাগরাম এয়ারবেস যেটা আমেরিকা ছেড়ে এসেছিল এবং বেশ কিছু অস্ত্র সেখানে রেখে এসেছিল, তা সেই বাগরাম এয়ারবেস এখন ভারতের কন্ট্রোলে। কি বলবেন? এটা কিন্তু অফিসিয়ালি এখনো কেউ ডিক্লেয়ার করেনি। হ্যাঁ, কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন, আমরাও কিছু সূত্র থেকে জানতে পারছি যে বাগরাম এয়ারবেসকে আমেরিকা আবার সেখানে ঢুকতে চাইছিল। আমেরিকা ঢোকার কারণ হচ্ছে, আমেরিকা যদি ওখানে ঢোকে তাহলে আমেরিকা ইরানকেও দেখতে পাবে এবং বাকি আমাদের এশিয়ার এই দিকটাতেও দেখতে পাবে একদম। সেই জন্যই এবং বাগরামে ওরা প্রচুর খরচা করে ওই এয়ারবেসটা বানিয়েছিল। যখন ওরা গেল তখন ওদের হেলিকপ্টার ছেড়ে দিয়ে গেছিল, কিছু হেলিকপ্টারের পাখা মুড়ে দিয়ে গেছিল, ওদের এটিএস ছিল, সাজোয়া গাড়ি প্রচুর, এয়ার কন্ট্রোল যে সেই রেডার ফেডার, এই সিস্টেমগুলো ওরা যতটা পেরেছিল খারাপ করে দিয়ে চলে গেছিল, কারণ যাতে এয়ারপোর্টটা ব্যবহার না করতে পারে। সত্যি তাই হয়েছিল, এয়ারপোর্টটা ব্যবহার করতে পারছিল না। এবারে আমাদের তরফ থেকে তো, ভারতের তরফ থেকে এখনো এমবেসি খোলা হয়নি বা এমবেসি খুলছে, একটু ভালো সম্পর্কের দিকে গেছে তালিবানের সাথে। আমাকে এটাও বুঝতে হবে আমার চারপাশের পরিস্থিতিটা কি। সেই জায়গায় যদি আমার মনে হয় যে আফগানিস্তানের সাথে আমার বন্ধুত্ব করলে লাভ হবে, আমার কাজ হবে, তাহলে আমাকে আফগানিস্তানের সাথে বন্ধুত্ব করতে কোনো ক্ষতি নেই। আমাকে নিজেকে অ্যালার্ট থাকতে হবে, কেন কি আমরা যাদেরকে এতদিন সাহায্য করেছিলাম বা যাদের মনে করতাম আমাদের বন্ধু বা যাদের আমরা জন্ম দিয়েছিলাম বাংলাদেশের মতো, তারাই যখন আমাদের দাগাবাজ হলো, তারাই যখন শত্রু হয়ে উঠেছে, তো আমাদের আর সেই জায়গায় যখন আফগানিস্তান এগিয়ে আসছে, আফগানিস্তানের সাথে এটা ছাড়াও আমাদের একটা বহু অতীত আছে আমাদের। হ্যাঁ, সেই অতীত আমাদের ওদের সাথে খুব একটা খারাপ নেই, ঠিক আছে। যাই হোক, এবারে যখন এরা চলে গেল, এদের যখন এয়ার ট্রাফিক কন্ট্রোল এবং র্যাডার ফাডারগুলো খারাপ করে দিয়ে চলে গেছিল, ভারত সেখানে গিয়ে এই র্যাডারের অংশগুলো ঠিক করে দিল এবং এয়ার কন্ট্রোল রুম যেগুলো আছে সেগুলো ঠিক করার পরে এয়ারপোর্টটাকে মোটামুটি একটা রানিং অবস্থায় নিয়ে চলে এসছে, মানে এটা কাজ করতে পারবে, একটা এয়ারপোর্ট রেডি হয়ে গেল। এবং শুনতে পাচ্ছি এটাও যে আমাদের যুদ্ধজাহাজও ওখানে নেমেছে, হারকিউলিস নাকি গেছে সব, এবং আমাদের হারকিউলিস তো মানে গ্লোব সিস্টেমে বড় ল্যান্ড করিয়ে দেখে নিল যে হ্যাঁ এয়ারপোর্ট ঠিক আছে। এবারে যখন এয়ারফোর্সের একটা এত বড় প্লেন নামছে বা কোনো ফাইটার জেট নামছে, অটোমেটিক্যালি আমাদের সৈন্য সেখানে অ্যাভেলেবল থাকবেই। আমাদের সৈন্য চলে গেছে, তারা অ্যালাউ করেছে, তখনই তো অ্যালাউ হয়েছে। ওরা আগে বলছিল যে এই এয়ারপোর্টটাতে আমরা কখনো মানে বর্দিওয়ালা লোক, মানে ড্রেসওয়ালা লোককে অ্যালাউ করবো না, বিদেশি কোনো সেনা অ্যালাউ নেই, এখানে সবাই কাজ করতে আসতে পারে, এই জায়গাটাকে ডেভেলপের জন্য সিভিল ড্রেসে যারা কাজ করে তাদের। কিন্তু ভারতকে অ্যালাউ করেছে, ভারতকে অ্যালাউ করেছে। এই যে অ্যালাউ করেছে বলেই আজ আমেরিকার এত গাজালা দিয়ে উঠেছে। আমেরিকা ঠিক এটাকে সহ্য করে উঠতে পারছে না। এটাই হচ্ছে আসলে বাগরামের কাহিনী। এবারে বলি আপনাকে যে আপনার কাছে কিন্তু শক্তি না থাকলে আপনাকে যে কোনো লোক ভয় দেখাবে। আমরা পশ্চিমবাংলার মানুষরা এই কথাটাকে বুঝতে চাই না, বুঝতে পারি না। আমি কখনোই বলছি না যে কাউকে খুন করে দেওয়া বিরাট বড় জিনিস। এই ইসরায়েলকে দেখুন, ভয় পাচ্ছে না। শান্তি চুক্তি হয়েছিল, তারপরেও বম মেরে দিল আবার, দেখেছেন তো। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে গিয়ে আমি শক্তিশালী হতে হবে, আমি শক্তিশালী না হলে কিন্তু আমাকে ভয় দেখাবে, নিরন্তর ভয় দেখাবে। এই ভূমধ্য সাগরে কিছুদিন আগে আরব, পাকিস্তান আর তুর্কি এরা কিছু শিপ নিয়ে ভারতের দিকে এগোচ্ছিল।
ভারত কি করলো, এখান থেকে কিছু রকেট ফায়ার করলো। আচ্ছা, চাইলে সেই শিপগুলোকে মারতে পারতো, হ্যাঁ, কিন্তু শিপের থেকে 5 মিটার দূরে মানে ভয় দেখিয়ে দিল ভারত, আমরা কিন্তু রেডি আছি, আমরা অঘটন ঘটিয়ে দেবো। উল্টো পালালো, কিন্তু পালালো, উল্টো পালালো 100 বার উল্টো পালালো, ওরা সব পালালো। মানে আমার ভারত বুঝিয়ে দিল যে আমি মেডিটেরিয়ান সিতে অ্যাভেলেবল আছি, তাই তো? একদম ছেড়ে কথা বলা হবে না বিদেশি কোনো দেশকে আমাদের দিকে এগুলে জলসীমা দিয়ে ছাড়বো না, ঠিক আছে? এখন এসে যান আপনি এই পাকিস্তানের জায়গাটায়। হ্যাঁ, পাকিস্তান আর আফগানিস্তানের একটা যুদ্ধ চুক্তি হচ্ছিল, শান্তির কথাবার্তা চলছিল কাতারে। হ্যাঁ, কাতারে, দোহাতে হচ্ছিল, সেটা ভঙ্গ হয়ে গেছে। অবশ্যই পাকিস্তান অনেক শক্তিশালী, হ্যাঁ, কিন্তু আফগানিস্তানের একটা মোটো আছে, মরবো মারবো, একদম ওকে হারানো যাবে না আফগানিস্তান, নাহলে আমেরিকা চলে যেত না, রাশিয়া চলে যেত না, ঠিক আছে? এই পাঠান ওদের যে ডুরান্ড লাইন যেটা আছে, হেনরি ডুরান্ড যেটা করেছিল সেটা নিয়ে ওদের যেটা তুমি একটা বসেই একটা দাগ কেটে দিয়েছিলে। এটা বোধহয় আমার মনে হয় 1839 এরকম মানে না আফগান জনজাতির সঙ্গে কথা বলেছে না পাক জনজাতির সঙ্গে কথা না বলে, এবং তখন ব্রিটিশের আন্ডারে ছিল এই পাকিস্তান ভারত, ভারত পাকিস্তান ছিল, ঠিক আছে? তখন এইটা করে দিয়ে চলে গেছিল, সেইটাই ওদের একমাত্র এখন ডিমান্ড। সেই জায়গাটা থেকে যদি এরা না সরে আসে তাহলে কিন্তু এই যুদ্ধ অব্যাহত থাকবে এবং এখানে যুদ্ধ লেগেই থাকবে। আমার ভারতের অবস্থাটা এইরকম জায়গাতে আছে যে আমার ভৌগোলিক স্থানটা আপনি ভেবে দেখুন, আমার একদিকে চায়না, 100 বার, একদিকে পাকিস্তান, একদিকে বাংলাদেশ, একদিকে শ্রীলঙ্কা, একদিকে ভুটান, একদিকে নেপাল, একদিকে মলদ্বীপ, মানে অগ্নিগর্ভ প্রতিবেশী বলা হয় যাকে বলে। এর মধ্যে আমাকে যারা অপোজিশনরা আছে কারোর সাথে ভালো সম্পর্ক রাখতে পারলো না, কারোর সাথে ভালো সম্পর্ক নেই, ভারতের এই হবে ওই হবে। আরে ভালো সম্পর্ক কি তেল মেরে রাখা যায়? তাই তো, আমি তাকে এত বেশি যদি তেলাতে থাকি, তার কথা শুনতে থাকি, তাহলে তো আমার দেশটাকেই ধ্বংস করে দেবে। এতদিন তো তাই হয়েছে। মলদ্বীপ একটা সময় চোখ দেখাতে শুরু করেছিল। কেন শুরু করেছিল? চায়নার জন্য। কিন্তু যখন দেখলো চায়নার ফাঁদে পা দিয়ে আমি গরিব হতে যাচ্ছি, সরে এসছে। ভারত বলেছে নিজের অবস্থানে আমি ঠিক থাকবো, আমি নিজেকে শক্তিশালী করব। শ্রীলঙ্কা আমার এগেনস্টে ছিল তো একটা সময়। শ্রীলঙ্কা, আমি শ্রীলঙ্কা গেছি, জাফনা টাফনা অনেকগুলো জায়গায় গেছি। শ্রীলঙ্কাতে অনেক জায়গা চায়না ক্যাপচার করে রেখেছে, ভারত কিন্তু কোনোদিন রাখেনি, ঠিক আছে? অনেক জায়গায় অনেক পোর্ট লিজও নিয়েছে, অনেক সিটি তৈরি করছে ওখানে ওদের। আমাদের যারা এলটিটি মারা গেল, তামিল ইলাম টাইগার ইলাম, এটা যারা ছিল খুব শক্তিশালী সংগঠন ছিল, মরলো কি? ভারতীয়ই তো, ভারতীয় মরলো, আমাদের ভারতীয়রাই মরলো। রাজীব গান্ধী ওদেরকে পুরো ক্র্যাশ করে দিল। সেই সময় আমাদের এখান থেকে পিস কিপিং ফোর্স আমরাই যেতাম পুরো, আমাদের ভারতীয় সেনা ওদেরকে শেষ করে দিয়েছে, ঠিক আছে? ওকে, একটা রাষ্ট্রে আমাদের, কিন্তু সেখানে আমাদের একটা উপস্থিতি ছিল, সেই উপস্থিতিকে এইরকমভাবে আমরা শেষ করে দিলাম, সেটা কিন্তু গ্রহণযোগ্যতা মেনে নেওয়া যায় না। এই কথাটা কিন্তু বহুদিন আগে একবার বালাসাহেব ঠাকরে বলেছিলেন। কি বলেছিলেন? যে এই এলটিটি, লিবারেশন টাইগার অফ তামিল ইলাম, এরা যারা আছে আমার ভারতীয়ই, ভারতীয় ভাইদেরকেই আমরা মারছি। আমরা তাদেরকে তো বোঝাতে পারতাম, এবং সেই জায়গাতে তোমরা যেখানে অবস্থান করছো সেখানে বহু বছর, আর 400 বছর 500 বছর ধরে আছো, তো ন্যাচুরালি তোমার সেখানে একটা রাইট তো হয়। সেখানে তুমি চাকরি করছো, ব্যবসা করছো, কিছু করছো, সেখান থেকে তুমি একেবারে তুমি একটা উগ্রবাদী পথ নিয়েছিলে, সেই পথ থেকে সরে আসতে বলা হচ্ছিল, কিন্তু আমরা তাদেরকে শেষ করে দিলাম। আমরা শেষ করার জন্য শ্রীলঙ্কা আরও বেশি শক্তি পেল, এবং শ্রীলঙ্কা তারপরে পুরোটাই শেষ করে দিল। আজকে আর ওখানে এলটিটি নেই, শুধু তাই না, তামিল যারা ছিল তারা একেবারে খুবই খারাপ অবস্থা আছে, এবং বোটে করে করে ওরা এখন চেন্নাই চলে আসছে, রাস্তার বাস স্ট্যান্ডে, রেলওয়ে স্টেশনে উদ্বাস্তু, এটা তো কষ্টের ব্যাপার। তো এই শ্রীলঙ্কা ভারতের দিকে এলো, দেখলো যে আমিও ফাঁদে পড়ে আমার লোন গ্রসিত হয়ে যায়, 100 বার হয়ে গেল। আচ্ছা, বেশি লম্বা হয়ে যাচ্ছে না তো? এবারে আমি বলে যাই, চায়না গেল, মলদ্বীপও একই জিনিস, 100 বার
মলদ্বীপও এখন আমার দিকে ঢুকেছে। হ্যাঁ। আচ্ছা, নেপাল 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 যখন এই কমিউনিস্টরা ছিল, হ্যাঁ, তখন নেপাল একেবারে আমার এগেনস্টে যাচ্ছিল। হুম। নেপালে একটা মারামারি ওলি সরকারের সময়, হ্যাঁ। বিদেশি শক্তি থেকেও করিয়েছিল, হ্যাঁ, যেটাকে হ্যাঁ। জেনজি ফেনজি বলছিলাম, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। এবারে নেপাল কিন্তু সেই জায়গাটা বুঝতে পেরে এখন ভারতের দিকে এসে, ঠিক আছে। আর এরা কেন ঘুরেছিল? নেপাল ভুটানকে ঘোরাতে পারেনি। আমাদের এখান থেকে একটা প্রজেক্ট শুরু হয়েছিল, এই জিনিসগুলো আজ থেকে 70 বছর আগে হয়ে যাওয়া উচিত ছিল, 50 বছর আগে উচিত ছিল। এখন এসে বিজেপি সরকার যেগুলো করছে, ইচ্ছা শক্তি ছিল না। আপনি আপনার বাড়িটাকে ঠিক করবেন, আপনার ইচ্ছা শক্তি না থাকলে করতে পারবেন, ঠিক আছে। ইচ্ছা শক্তি থাকতে হবে। এই ইচ্ছা শক্তিটা ছিল যে নেপাল থেকে ভুটান পর্যন্ত ট্রেন চলবে। এই এখন একটা প্রোগ্রাম নিয়েছে, যেটা ভুটান পর্যন্ত এখন রেলের লাইন একটা ডেভেলপ করছে, প্রায় 4000 কোটি টাকা বা তার উপরে কিছু স্যাংশন করে দিয়েছে ভারত সরকার। সেটা হচ্ছে গিয়ে লোয়ার আসাম, কোকরাঝড় থেকে একদম ভুটান পর্যন্ত ঢুকে যাবে। ভুটানের জায়গাটার নামটা ভুলে যাচ্ছি, যেটা খুব ব্যবসায়ী প্রতিষ্ঠানিক জায়গা। যাই হোক, এবার যখন রেল লাইন হয়ে যাবে, তখন আমাদের জয়গাঁও না, আমাদের এখান থেকেও প্রচুর লোক ভুটানে কাজ করতে যাবে। ভুটানের লোক প্রচুর মাল নিয়ে ভারতে বিক্রি করতে আসবে। এই যে মালগাড়িতে মাল যাওয়া আসা শুরু করে দেবে না, সেখানে মাঝখানে মায়ানমার এসে যাবে, ওখানে তিব্বত। আপনি একটা সময়ের পরে দেখবেন মায়ানমার আর তিব্বত ভারতে ঢুকছে। আপনার যে জায়গা যেখানে ছিল সেখানে আসতে বাধ্য। কিন্তু আমি আমার প্রতিবেশীদের সাথে কত লড়াই করব, ঠিক আছে। আস্তে আস্তে আমাদের এদেরকে ঠিক করতে হচ্ছে। এবার চলে আসুন আপনি বাংলাদেশকে ভারত এত সাহায্য করে এসেছিল, ঠিক আছে। পাকিস্তান যেরকম মাঝখানে যত মন্দির ছিল ভেঙে গেছে, আর পুরো হিন্দুদের মেরে লাস্টে 1% 2% নিয়ে এসছে। বাংলাদেশ আজকে ঠিক সেই জিনিসটা করছে। বাংলাদেশ আজকে মন্দির ভাঙছে, এখনো চলছে, প্রতিনিয়ত চলছে, রোজ চলছে, যেগুলো আমাদের মিডিয়াতে আসছে না। কিন্তু দেখুন, আমরা মিডিয়াতে দেখাবো, তাহলে আমাদের এখানে দিদি সরকার তো তখন হাওড়ার হালচালের পেছনে পড়ে যাবে, পাকড়াও করবে পুলিশ দিয়ে, বলে আমরা নাকি সাম্প্রদায়িক এই ছড়াচ্ছি। তার জন্য আমাদের সব খবর পাচ্ছি, ছবি পাচ্ছি, ভিডিও পাচ্ছি, ছড়াতে পাচ্ছি না, দেখাতে পাচ্ছি না মানুষকে, চুপ করে বসে আছে। এবারে বাংলাদেশে যে প্রোগ্রেসটা হচ্ছিল, সেই প্রোগ্রেসটা অসাধারণ একটা প্রোগ্রেস হচ্ছিল। দুটো রেলের লাইন, একটা মেঘালয় দিয়ে, একটা বোধহয় ত্রিপুরা থেকে। এই রেলের লাইনে ভারত প্রচুর খরচা করে দিয়েছিল, কিন্তু এই ইউনিশ সরকার এসে যখন বদমাশি করা শুরু করলো, দুষ্টুমি করা শুরু করলো, শত্রুতামি করা শুরু করলো, ভারত পুরো প্রজেক্টটাকেই বন্ধ করে দিল। ওরা ভেবেছিল এত খরচা করেছে, এগিয়ে যাবে বোধহয়। ভারত বললো স্টপ ইট, নো মোর। এই যে স্টপ ইট করে দিল, আমার হয়তো 400 থেকে 500 কোটি টাকা গেছে, আমার ফারাক পড়বে না, আমি রিকভারি করে নেব। কিন্তু বাংলাদেশ যে জায়গায় আছে এখন, ওই ISI কে নিয়ে এসছে, সব যত ভারত বিরোধী CIA কে নিয়ে এসছে। একটা খবর শুনেছেন কিনা? CIA এর এজেন্টদের বাংলাদেশেই কিরকম শটডাউন করে দিল। করে দিল তো। আর একটা পাকিস্তানেরও আমাদের অ্যাক্টিভ আছে একদম। আমি সেটা বলতে পারবো না, সেটা আমাদের বলা উচিত না। যে যাই হোক, কিন্তু আমাদের চলছে শুভাকাঙ্ক্ষী সে কিন্তু শাটডাউন করে দিচ্ছে একদম, ঠিক আছে, যাচ্ছে পুরো। তো এই যে জায়গাটা ভারত তৈরি করেছে, এটা তো তৈরি করতে হয়েছে। আগামী দিনে ভারত ইকোনমিতেও এগিয়ে যাবে, সৈন্য সামন্ততেও এগিয়ে যাবে। আমার জনসংখ্যা বেশি বলে এখনও আমি পান খেয়ে যেখানে খুশি থুতু ফেলবো। আমার যে ময়লা জামা কাপড় পরে ঘুরে বেড়ানো এত মানুষ, সেই জায়গাটা ঠিক করতে অনেকটা সময় হয়তো আরও লাগবে, কিন্তু ভারত এগিয়ে যাচ্ছে এবং নিরন্তর এগোবে, আপনি এটা দেখবেন। আচ্ছা, এবারে পাকিস্তানের যে ব্যাপারটা, বাংলাদেশের ইকোনমি আস্তে আস্তে খারাপ হতে শুরু করেছে। অনেকই খারাপ হয়েছে, সব তো ফ্যাক্টরি বন্ধ একদম। মাঝখানে আগুন লেগে গেল ওদের অয়েল হাউসে, যেখানে কাপড় নিয়ে ওরা খুব গর্ব করত, সেটাও গেল, ঠিক আছে। বাংলাদেশ এখন এই পাকিস্তানের সাথে একমাত্র টেরোরিজম ছাড়া আর ওর কোনো রাস্তা নেই। একমাত্র ভারতকে কতটা ক্ষতি করতে পারি সেটা নিয়েই লাফাচ্ছে এখন ইউনিসের একটাই উদ্দেশ্য। এটা ছাড়া আর কোনো উদ্দেশ্যই নেই। আরে উদ্দেশ্য নিয়ে চলো কমসে কম। ভারত কখনো সেই উদ্দেশ্য নিয়ে চলে না যে আমি তোমাকে খারাপ করব। ভারত নিজের মতো এগিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি দেখতে পাচ্ছি ভারতের সামনে একটাই রাস্তা, যে কোনোভাবে ইউনিসকে ওখান থেকে সরাতে হবে। ইউনিসকে সরাতে কি হবে? ওদের দেশের লোক কিছু সরিয়ে দেবে। সেইটা যখন ওরা বুঝতে পারবে
তবে ওদের এখন যে কট্টরতাটা এসেছে, হ্যাঁ, মানে হিন্দু মুসলমানের ব্যাপারটা ঢুকে গেছে, হ্যাঁ, হ্যাঁ। এই জিনিসটা যতক্ষণে ওরা বুঝবে ততক্ষণে বাংলাদেশের অনেক কিছু খারাপ হয়ে খারাপ যাবে। হয়ে যাবে। যখন যখন বুঝবে তখন অনেক খারাপ হয়ে যাবে। ওদের যেসব লিবারেল লোক আছে, ভালো লোক আছে, যারা এর এগেনস্টে বলবে তারা খুন হয়ে যাবে। কিন্তু অনেক পরে বুঝতে পারবে যখন দেখবে যে আমার কাছে আর ফরেক্স নেই, বিদেশ থেকে কোনো জিনিস আসছে না, আমার খাবারের অসুবিধা হয়েছে এবং পাকিস্তানি আর্মি এখানে আবার ঢুকে গেছে, হ্যাঁ, সেই রাজাকার, সেই তারাই আবার মারতে শুরু করেছে। তখন যে আন্দোলন করবে তখন বলবে আবার ভারত আমাকে সঙ্গ দাও। তখন ভারতের উচিত ওটাকে সঙ্গে নিয়ে নিজের সাথে মিলিয়ে দেওয়া। তাহলে আমাদের নজর থাকবে পুরোপুরি পরিস্থিতির ওপরে। পরবর্তী আলোচনায় আমাদের বিষয় হবে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে, যে একদম শেখ হাসিনা থেকে আমরা আলোচনা চলে বর্তমান ইউনিস এবং এর পরে কি হতে পারে। হ্যাঁ, শেখ হাসিনা অবশ্যই জানে যে ইউনিসের পিছনে কে আছে, হ্যাঁ, ও খুব ভালো করেই জানে, ঠিক আছে। এবং শেখ হাসিনা কোথাও না কোথাও বাংলাদেশকে বাঁচানোর জন্য কম্প্রোমাইজ করেনি। তা অনেক সুন্দর আলোচনা শুনলাম, আমরা অনেক সমৃদ্ধ হলাম। পরবর্তী দিনে আসবো আমরা কিন্তু বাংলাদেশ পরিস্থিতি এবং বর্তমানে যে চলছে ডামাডোল বাংলাদেশে এবং তা থেকে কি করে উদ্ধার পেতে পারে এবং ইউনিসের ভবিষ্যৎ কি হতে পারে সে নিয়ে আমরা আসবো। আরেকটা কথা বলে শেষ করি, বলুন। অপারেশন এই যে সিঁদুর চলছে, সিঁদুর শেষ হয়নি, আপনার ডিসেম্বরের মধ্যে পার্ট 2 হয়ে যাবে। পার্ট 2 হয়ে যাবে। অনেক ধন্যবাদ, আমরা সেটাই দেখতে চাই, অপারেশন সিঁদুর পার্ট 2। আজকের মতো এখানেই থাক। অনেক ধন্যবাদ স্যার, আপনার অত্যন্ত মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য আমরা অনেক কৃতজ্ঞ, আপনার কাছে অনেক কৃতজ্ঞ রইলাম।